হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা এই ভিডিওতে জানবো আদর্শ গ্যাস কাকে বলে, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 আর বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের গাণিতিক সমস্যা PV সমান nRT। তাহলে শুরু করা যাক। মাধ্যমিক ভৌত বিজ্ঞান। দেখো আদর্শ গ্যাস কাকে বলে? বাংলাতে পড়েছো আদর্শ ছেলে নাকি? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পর নাকি। এটা হচ্ছে আদর্শ ছেলে আর আদর্শ গ্যাস। তাহলে এখানে আদর্শ গ্যাস আমরা আলোচনা করব। তার আগে একটু আমাদের মাইন্ডটাকে চার্জ করে নি নাকি। আদর্শ ছেলে মানে কি? বাস্তবে কি আদর্শ ছেলের কোন অস্তিত্ব রয়েছে? আমাদের পৃথিবীতে এমন কোন ছেলে নয় যে আদর্শ নেই। প্রত্যেকটি ছেলের মধ্যে কিছু না কিছু খারাপ গুণ তোমার মধ্যে থাকবে। আদর্শ ছেলে মানে কি? ওর মধ্যে কোনো খারাপ গুণ থাকবে না। কিন্তু বাস্তবে আদর্শ ছেলে বলে কেউ নেই, সবাই বাস্তব ছেলে। তাহলে এখানেও বাস্তবে আদর্শ গ্যাস বলে কিছু নেই, সবগুলোই বাস্তব গ্যাস। কিন্তু তবু আমাদেরকে আদর্শ গ্যাস পড়তে হবে, আদর্শ গ্যাস কি জিনিস জানতে হবে। তো আসি আমরা আদর্শ গ্যাস। দেখো লেখা রয়েছে যে সমস্ত গ্যাস যে কোনো উষ্ণতা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে সেই সমস্ত গ্যাসগুলিকে আদর্শ গ্যাস বলা হয়। এখানে কিন্তু তোমরা পয়েন্ট আকারে লিখে নিতে পারো। দেখো আদর্শ গ্যাসের আরেকটি বিকল্প সংজ্ঞা রয়েছে, যে সমস্ত গ্যাস যে কোনো উষ্ণতা ও চাপে PV সমান KT সমীকরণ মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে হয়। এবার রয়েছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কাকে বলে? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে যে বাস্তব গ্যাস কাকে বলে। বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের ঠিক বিপরীত। তাও একবার আমি বলে দিচ্ছি। দেখো যে সমস্ত গ্যাস যে কোনো উষ্ণতা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না বা PV সমান KT সমীকরণ মেনে চলে না, সেই সমস্ত গ্যাসগুলোকে বাস্তব গ্যাস বলা হয়। সেকেন্ড টপিক হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা অথবা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা। দুটো কিন্তু একই। দেখো এটা পরীক্ষার দৃষ্টিকোণ দিয়ে ইম্পর্টেন্ট। PV সমান KT সমীকরণ প্রতিষ্ঠা, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ। এটা তোমাদের পরীক্ষায় আসে। দেখো বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্র রয়েছে সেই সমন্বয় সূত্রটিকে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়ে থাকে। দেখো এটা আমরা ধরে নিচ্ছি যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের P চাপে T পরম উষ্ণতায় আয়তন V হলে বয়েলের সূত্রানুসারে লিখতে পারি V ভ্যারিয়েসেস 1/P যখন T স্থির। চার্লসের সূত্রানুসারে লিখতে পারি V ভ্যারিয়েসেস T যখন P স্থির। V ভ্যারিয়েসেস 1/P যখন T স্থির এবং V ভ্যারিয়েসেস T যখন P স্থির। বুঝতে পেরেছো এতদূর? এবার দেখো যখন P T ও V উভয়েই পরিবর্তনশীল, V ভ্যারিয়েসেস 1/P V ভ্যারিয়েসেস T, V একই আছে, T টা দেখো উপরে আছে, তাই এটা এইভাবে লিখতে পারো V ভ্যারিয়েসেস T বাই P লিখতে পারি। V ভ্যারিয়েসেস T বাই P যখন P T ও V উভয় পরিবর্তনশীল। P হচ্ছে চাপ, T হচ্ছে পরম উষ্ণতা এবং V হচ্ছে আয়তন। ও এটাই তো আয়তন। তাহলে দেখো তো লিখতে পারি আমরা V ভ্যারিয়েসেস T বাই P। আবার V সমান যদি আমরা ভ্যারিয়েসের চিহ্নটা তুলে নিই তাহলে তোলার জন্য কি ব্যবহার করতে হয়? একটা K, যেটা হচ্ছে ধ্রুবক, K ইনটু T বাই P বা K ইনটু T বাই T। এখানে K কি? K হচ্ছে ধ্রুবক রাশি, K ধ্রুবক, K হচ্ছে ধ্রুবক। তাহলে P তে এই পাশে ভাগ রয়েছে, এই পাশে যদি নিয়ে যায় তাহলে কি হয়? PV সমান KT, PV সমান KT। এই PV সমান KT এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। K হচ্ছে ধ্রুবক যার মান কার উপর নির্ভরশীল? P V ও T এর উপর নির্ভর।
এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। এই বুঝতে পেরেছো? এবার পিভি সমান কেটি, এটা আদর্শ গ্যাসের সমীকরণ, বুঝতে পেরেছো? বেশ, তাহলে এটা লিখে নাও, তারপরে আমরা করছি আবার। এবার আমরা আসি বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ থেকেই বয়েল চার্লসের সূত্রের সমন্বয় প্রতিষ্ঠা করা যাবে। তো পরীক্ষা হলে যখন তোমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করবে তখন কিভাবে লিখবে সেটা দেখে নাও। ধরে নাও নির্দিষ্ট ভরের কোন গ্যাসের পি চাপে টি পরম উষ্ণতায় আয়তন ভি। বয়েলের সূত্রানুসারে ভি ভেরিয়েসেস 1/p যখন টি স্থির। চার্লসের সূত্রানুসারে ভি ভেরিয়েসেস টি যখন পি স্থির। 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে পাই যৌগিক ভেদের অনুসারে, হ্যাঁ, ই ভেরিয়েসেস টি বাই পি, ভি ভেরিয়েসেস টি বাই পি, ওকে, বা ভি সমান কে ইনটু টি বাই পি। আবার পিভি সমান কেটি লিখতে পারি, বা লিখতে পারি পিভি বাই টি সমান কে। কে হচ্ছে ধ্রুবক সংখ্যা, যেটা পিভি এবং টি এর উপর নির্ভরশীল। তাহলে পিভি বাই টি সমান কে। কে হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা যার মান পিভি এবং টি এর উপর নির্ভর করে। যদি কোন নির্দিষ্ট ভরের গ্যাসের P1 চাপে T1 উষ্ণতায় আয়তন V1 এবং P2 চাপে T2 উষ্ণতায় আয়তন V2 হয়, তাহলে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটা দেখো তো লিখতে পারি সমান, আবার কি যদি তিনটা গ্যাস হয় তাহলে P3 V3 বাই T3। এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটা এই সূত্রটাকে এইটাই হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এটা খুবই পরীক্ষার দৃষ্টিকোণ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা লিখে নাও। কোন নির্দিষ্ট ভরের গ্যাসে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 546 ঘন সেমি এবং 80 সেন্টিমিটার এইচজি চাপে -73 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? তাহলে কি কি দেওয়া রয়েছে দেখো। এই যে প্রাথমিক চাপ, এইদিকে লেখো প্রাথমিক চাপ P1 সমান অন্তিম চাপ P2 সমান কি? প্রাথমিক চাপ দেওয়া রয়েছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে। তাই প্রাথমিক চাপ হচ্ছে আমার 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। অন্তিম চাপ P2 কত দেওয়া রয়েছে দেখো তো। P2 দেওয়া রয়েছে 80 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, 80 সেন্টিমিটার এইচজি চাপ। এটা প্রাথমিক চাপ। আচ্ছা, প্রাথমিক উষ্ণতা কত দেওয়া রয়েছে বলো তো? প্রাথমিক উষ্ণতা T1 সমান দেওয়া রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে প্রকাশ করতে হয় যেহেতু এটা পরম উষ্ণতা। তাহলে 0 প্লাস 273 সমান 273 কেলভিন। আচ্ছা, অন্তিম উষ্ণতা কি দেওয়া রয়েছে? হ্যাঁ, অন্তিম উষ্ণতা T2 সমান কত দেওয়া রয়েছে? অন্তিম উষ্ণতা হচ্ছে -73 ডিগ্রি সেলসিয়াস। এর সাথে যে কোনো সেলসিয়াস উষ্ণতাকে কেলভিনে প্রকাশ করতে হলে 273 যোগ করতে হয়। তাহলে -73 প্লাস 273 সমান হয় 200 কেলভিন। এটা হচ্ছে অন্তিম উষ্ণতা। আচ্ছা, প্রাথমিক আয়তন কত দেওয়া রয়েছে দেখো তো। প্রাথমিক আয়তন V1 সমান কত দেওয়া রয়েছে? 546 ঘন সেমি, 546 সেমি কিউব। এটা দেওয়া রয়েছে 546 ঘন সেমি। এটা হচ্ছে প্রাথমিক আয়তন 546 ঘন সেমি। আচ্ছা, অন্তিম আয়তন কি দেওয়া রয়েছে? না, অন্তিম আয়তন স্যার দেওয়া নেই। তাহলে অন্তিম আয়তন V2
ধরে নাও অন্তিম আয়তন V2 ধরে নাও। তাহলে এখন বয়াল ও চার্লসের সমন্বয় সূত্রানুসারে আমরা লিখতে পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আচ্ছা আমরা এখানে কোনটা নির্ণয় করতে হবে বলো তো? V2। তাহলে V2 টা এক পাশে লিখি, V2 সমান P1 V1 বাই T1, তো এটা রয়েছে। তাহলে V2 সমান কি আছে এখানে দেখো, P2 টা গুণ আছে, তাহলে এই সমানের এই পাশে সমানের এই পাশে নিয়ে যাওয়া হলে P2 টা হয় ভাগ, আর T2 টা গুণ আছে, তাহলে এই পাশে নিয়ে গেলে হয় গুণ। বুঝতে পেরেছো? P2 V2 সমান P1 V1 ইনটু T2 T1 ইনটু P2। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। V2 সমান P1 এর মান কত? P1 এর মান হচ্ছে আমার 76, V1 এর মান হচ্ছে আমার 200, V1 এর মান হচ্ছে 546 ইনটু T2 এর মান কত? T2 হচ্ছে 200 বাই T1 এর মান কত? T1 এর মান 273 ইনটু P2 হচ্ছে 80। চলো কাটাকাটি করে কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন করো। 273 দুগুণে 546 হয়, এই শূন্য কেটে যায়। 38 দুগুণে হয় 76, 4 দুগুণে হয় 8, 4 5 হয় 20। তাহলে 5 ইনটু 38 কত হচ্ছে দেখো তো? 5 38 5 8 40 শূন্য হাতে রইলো 4, 5 3 15 আর 4 19, 190 ঘন সেমি। দেখো যেহেতু উষ্ণতা এখানে পরিবর্তন হয়েছে, 0 ডিগ্রি থেকে -73 ডিগ্রি সেলসিয়াস এসেছে, অর্থাৎ কি উষ্ণতা কমেছে, তাই কি হবে? আয়তনও কমবে। যেহেতু V2 সমান হচ্ছে 190 ঘন সেমি, অতএব -73 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে 190 ঘন সেন্টিমিটার। বুঝতে পেরেছো অঙ্কটা? লিখে নাও, তারপর অঙ্ক করছি। 2 নম্বর অঙ্ক, এই অঙ্কটা লাস্ট অঙ্ক করছি তোমাদের। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 মিলিমিটার Hg চাপে, অর্থাৎ 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 মিলিমিটার পারদস্তম্ভের চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন 100 ঘন সেমি হলে 600 মিলিমিটার পারদস্তম্ভের চাপে কত উষ্ণতায় সেই আয়তন 3 গুণ হবে। অর্থাৎ উষ্ণতা বের করতে বলেছে, T2 টা বের করতে বলেছে নাকি? তাহলে প্রাথমিক চাপ হচ্ছে আমার 800 মিলিমিটার Hg, 800 মিলিমিটার Hg। এটাকে সিজিএস উষ্ণতা নিয়ে আসো, তাহলে 800 মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনলে 10 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 800 বাই 10 সমান 80 সেন্টিমিটার Hg। এটা হচ্ছে প্রাথমিক চাপ। আচ্ছা অন্তিম চাপ P2 এর মান কত দেওয়া রয়েছে? 600 মিলিমিটার Hg, তাহলে 600 mm Hg, তাহলে 600 মিলিমিটার Hg একে যদি নিয়ে আসা হয় সেন্টিমিটারে, তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? 10 দ্বারা। 600 বাই 10 সমান 60 সেন্টিমিটার Hg। তাহলে 60 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, অন্তিম চাপ হচ্ছে P2। প্রাথমিক উষ্ণতা কত? প্রাথমিক উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, একে কেলভিনে প্রকাশ করো। 27 প্লাস 273 সমান 300 কেলভিন। একক গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে প্রাথমিক উষ্ণতা T1। আচ্ছা অন্তিম উষ্ণতা তো বের করতে বলা হয়েছে, তাহলে অন্তিম উষ্ণতা সমান T2 ধরে নাও। T2 উষ্ণতায় ধরে নাও আয়তন 3 গুণ হবে। তাহলে প্রাথমিক আয়তন V1 সমান কত দেওয়া রয়েছে? 100 ঘন সেন্টিমিটার, 100 ঘন সেন্টিমিটার। অন্তিম আয়তন বলেছে 3 গুণ হবে। কার 3 গুণ? প্রাথমিক আয়তনের 3 গুণ। তাহলে অন্তিম আয়তন 3 গুণ প্রাথমিক আয়তন কত আমার? 100। তাহলে 3 ইনটু 100 সমান 300 ঘন সেন্টিমিটার। ওকে, বুঝতে পেরেছো? তাহলে প্রাথমিক আয়তন হচ্ছে 100 সেমি এবং অন্তিম আয়তন V2 সমান হচ্ছে 300 ঘন সেন্টিমিটার। এখন যেহেতু আমার
চাপ, উষ্ণতা, আয়তন তিনটা রাশি রয়েছে, তাহলে এখানে কোন সূত্র প্রয়োগ করব? আমরা জানি বা বয়েল ও চার্লসের সূত্রানুসারে যেটা লিখতে পারো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, হয়তো? বেশ, এখন আমরা কি কার মান নির্ণয় করব? এখানে T2 এর মান যেহেতু নির্ণয় করতে হবে, তাই T2 টাকে এক পাশে নিয়ে আসো, তাহলে P2 V2 বাই T2 সমান লিখতে পারি আমরা P1 V1 বাই T1, বা দাও বা লিখতে পারি এখানে দেখো T2 টা এখানে P2 V2 T1 P1 V1 T2, এটা এই পাশে গুণ করছি, বজ্রগুণ P1 V1 T2 সমান P2 V2 ইনটু T1। আচ্ছা, T2 এর মান কত হবে বলো তো? T2 সমান লিখতে পারি P2 V2 T1 বাই P1 ইনটু V1, বা T2 সমান কত হবে বলো তো? T2 এর মান কেটে নিল, T2 সমান P2 V2 T1 বাই P1 ইনটু V1। আচ্ছা, P2 এর মান কত? P2 এর মান হচ্ছে আমার 60 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। V2 এর মান কত? 300 ইনটু T1 এর মান কত? T1 এর মান হচ্ছে T1 এর মানও 300 কেলভিন। আচ্ছা, P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 80 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ ইনটু V1 এর মান কত? V1 এর মান দেওয়া রয়েছে 100 ঘন সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করো, দেখো 300 এর দুটো শূন্য, 100 এর দুটো শূন্য কেটে গেল, 60 এর একটা শূন্য, 80 এর একটা শূন্য কেটে যায়। আচ্ছা, কাটাকাটি করো, যদি কাটি আমি 2 দিয়ে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4 দিয়ে 300 কে ভাগ করা যাবে, 4 7 28, হ্যাঁ 4 দিয়ে 300 কে ভাগ করলে হয় 4 7 28, 2 20, 4 5 20। অতএব আমরা পাচ্ছি T2 সমান 3 গুণিত 75 গুণিত 3, অর্থাৎ 3 3 9, 75 ইনটু 9 কত হচ্ছে দেখো তো, বা T2 সমান 75 ইনটু 9, অর্থাৎ 5 9 45 এর 5, 5 9 45 এর 5, হাতে রইল 4, 7 9 63 আর 4 এর 67, 675 কেলভিন। 5 9 45 এর 5, হাতে রইল 4, 7 9 63 আর 4 67, 675 কেলভিন। T2 অর্থাৎ অন্তিম উষ্ণতা হচ্ছে 675 কেলভিন। অন্তিম উষ্ণতা হচ্ছে 675 কেলভিন। 675 কেলভিন 675 কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস? একে 273 দ্বারা বিয়োগ করো, 273 দিয়ে, তাহলে 675 মাইনাস 273 সমান 3 আছে কতই 5, 2 এ 5, 7 আছে কতই, 7 সাথে মিলে গেলে 0, আর 2 আছে কতই 6, 4 এ 6, 402 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমার 3 গুণ হবে। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো করে নাও, তারপরে করছি পরের অঙ্ক। পরের অঙ্ক নেই আর নাই। প্রকল্প আর সূত্রের মধ্যে পার্থক্য কি এটা বুঝে নাও প্রথমে। কোনো একটা জিনিসের উপর পরীক্ষা নিরীক্ষা করার পর, প্রমাণ করার পর একটা সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্তকে বলা হয় সূত্র। আর প্রকল্প কাকে বলা হয়? প্রকল্প হচ্ছে কেবলমাত্র তাত্ত্বিক গত বিচারের দিক দিয়ে কোনরূপ নির্দিষ্ট প্রমাণ না দিয়ে যে সিদ্ধান্ত উপনীত হন, সেই সমস্ত সিদ্ধান্তগুলাকে বলা হয় প্রকল্প। এখন তোমাদের প্রশ্ন আসে যে অ্যাভোগাড্রো প্রকল্পকে প্রকল্প বলা হলো কেন, বা অ্যাভোগাড্রো প্রকল্পকে অ্যাভোগাড্রো সূত্র বলা হলো না কেন? তাহলে তোমাদের ওই আমি একটু আগে যেটা বললাম সেটা তোমাদের বলতে হবে। বুঝতে পেরেছো অ্যাভোগাড্রো প্রকল্প এবং সূত্রের মধ্যে কি পার্থক্য? অ্যাভোগাড্রো প্রকল্পটা কি জিনিস দেখো। অ্যাভোগাড্রো প্রকল্প হচ্ছে একই চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ সকল গ্যাসের আয়তন সমান হয়। 1 গ্রাম অণু, এটা গল্প হিসাবে তোমরা লিখতে পারো। তার মানে কি একই চাপ ও
ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে। অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কি জানি না গ্যাসের আয়তন এবং অণু সংখ্যা জানতে পারি। বা এরকমও অনেকে বলে থাকে বা এরকমও তোমরা বলতে পারো, একই চাপ ও উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে। তার মানেই তো 1 গ্রাম অণু পরিমাণ সকল গ্যাসের আয়তন সমান হয়। এখানে 3টা পাত্র আছে, এইটা 1 নম্বর পাত্র, এটা 2 নম্বর পাত্র, 3 নম্বর পাত্র। এটাতে অক্সিজেন গ্যাস রয়েছে, এটাতে হাইড্রোজেন গ্যাস রয়েছে, আর এটাতে নাইট্রোজেন গ্যাস রয়েছে। সাপোজ ধরে নাও এইটাতে 3টা পাত্রে 3 ধরনের গ্যাস রয়েছে, একটাতে অক্সিজেন, একটাতে হাইড্রোজেন এবং অপরটাতে নাইট্রোজেন। তাহলে অ্যাভোগাড্রো সূত্রানুসারে যদি এই গ্যাসটার আয়তন, সাপোজ ধরে নাও এটার আয়তন হচ্ছে 100 ঘন সেমি, 100, এটারও আয়তন যদি হয় 100, আর যদি এটারও আয়তন যদি 100 হয়, অর্থাৎ যদি এই 3টা গ্যাসের আয়তন যদি সমান হয়, এদের চাপও একই এবং উষ্ণতাও একই, তাহলে আয়তন যেহেতু সমান, তাহলে এদের ক্ষেত্রে অণু সংখ্যাটাও আমরা নির্ণয় করতে অতি সহজেই পারবো। কারণ অ্যাভোগাড্রো বলেছেন যে সম আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে। তাহলে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। যদি অণু সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, তাহলে এখানেও n সংখ্যকই অণু থাকবে, এই গ্যাসটাও n সংখ্যকই অণু থাকবে, আবার এই গ্যাসটাতেও n সংখ্যক অণু থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আয়তনের সাথে অণুর কি সম্পর্ক? যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে অণু সংখ্যা বৃদ্ধি পাবে, আয়তন যদি হ্রাস পায় অণু সংখ্যা হ্রাস পাবে। তাহলে আয়তনের সাথে কি অণু সংখ্যার কি সম্পর্ক? সরল সম্পর্ক। বুঝতে পেরেছো? ধরে নাও ভি আয়তন কোন গ্যাসের অণু সংখ্যা n হলে আমরা লিখতে পারি ভি আয়তন কোন একাধিক গ্যাসে যদি হয়, যে ভি আয়তন যে কোনো 2, 3, 4, 5টা এই ধরনের প্রত্যেক একাধিক গ্যাস হতে, একাধিক ধরনের গ্যাস থাকতে পারে। এই একাধিক ধরনের গ্যাসের যদি আয়তন ভি হয়, তাহলে সেই সমস্ত প্রত্যেকটা গ্যাসের তাহলে অণু সংখ্যা কি হবে? বর্তমান থাকবে সমান অণু। তাহলে ভি ভেরিয়েসেজ হয় n। এটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। যখন কি স্থির? যখন চাপ ও টি স্থির। এই n কে বলা হয় অণু সংখ্যা। পিভি সমান nRT সমীকরণ প্রতিষ্ঠা, এটা হচ্ছে তোমাদের লাস্ট টপিক। হ্যাঁ, ধরা যাক নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের পি চাপে টি পরম উষ্ণতায় আয়তন ভি এবং অণু সংখ্যা m হলে বয়েলের সূত্রানুসারে আমরা লিখতে পারি, আমরা ভি ভেরিয়েসেজ 1/p যখন টি স্থির। চার্লসের সূত্রানুসারে লিখতে পারি ভি ভেরিয়েসেজ টি যখন পি স্থির। অ্যাভোগাড্রো প্রকল্প কি? অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে ভি ভেরিয়েসেজ n যখন পি ও টি স্থির। যখন n, পি ও টি উভয় পরিবর্তনশীল, তখন যৌগিক বেদের সূত্রানুসারে আমরা লিখতে পারি ভি ভেরিয়েসেজ, দেখো এই পাশে শুধু ভি আছে, তাহলে ভি ভেরিয়েসেজ 1/p আচ্ছা টি রয়েছে, n রয়েছে, তাহলে ভি ভেরিয়েসেজ লিখতে পারি ভি ভেরিয়েসেজ n t/p। আচ্ছা, ভেরিয়েসেজ চিহ্নটাকে যদি আমরা তুলে দিতে হয় তাহলে কি একটা যোগ করি, কি একটা গুণ করি? ভি সমান কে, কে n t/p, যেখানে কে কি? কে হচ্ছে ধ্রুবক রাশি, কে হচ্ছে ধ্রুবক
সংখ্যা ধ্রুবক রাশি, বা পিভি সমান এন কে টি। এখানে কে হচ্ছে ধ্রুবক রাশি যার মান কার কার উপর নির্ভরশীল, পি ভি এন ও টি এর উপর নির্ভর করে, যার মান পি ভি এন ও টি এর উপর নির্ভরশীল। এখানে যে ধ্রুবক রাশিটা রয়েছে সেটা প্রমাণের সাহায্যে দেখা গেছে যে এর একটা নির্দিষ্ট মান রয়েছে, এর একটা নির্দিষ্ট চিহ্ন রয়েছে। ভি সমান লেখা যায় এন কে জায়গায় আর, এটা এই ধ্রুবকটার একটা নির্দিষ্ট রাশি যেটা আর, এন আর টি। তাহলে পিভি সমান এন আর টি। আর হচ্ছে আমার, আর কে বলা হয় সার্বজনীন গেজ ধ্রুবক, আর কে বলা হয় সার্বজনীন গেজ ধ্রুবক, যার একটা নির্দিষ্ট মান রয়েছে। আর এর নির্দিষ্ট মান হচ্ছে 8.31 জুল মোল পার কেলভিন। এর মান হচ্ছে একটা নির্দিষ্ট 8.314 বা 31। এই জন্য আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর মান সমস্ত গ্যাসের ক্ষেত্রে এর মান কিন্তু একই। বুঝতে পেরেছ? তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ প্রতিষ্ঠা বুঝতে পেরেছো খুব ভালোভাবে? বুঝতে পেরেছো তো? চলো লিখে নাও। তারপরে আমরা পিভি সমান এনআরটি সমীকরণ থেকে আর এর মানটা নির্ণয় করি। কোন একটি পরমাণুর যদি আণবিক ভরকে m দ্বারা প্রকাশ করা হয়, m গ্রাম আণবিক ভর, এবং তার ওজনকে w দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এর মোল সংখ্যা হয় w/m। অর্থাৎ আণবিক ভর দ্বারা যদি ভাগ করা হয় তবেই আমার মোল সংখ্যাটা বের হয়ে যায় বা অনুসংখ্যাটা বের হয়ে যায়। হ্যাঁ, যেমন সাপোজ একটা উদাহরণ ধরে নাও, 64 গ্রাম অক্সিজেন হতে মোল সংখ্যা কত? তাহলে দেখো অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত? m সমান হচ্ছে অক্সিজেনের 16 ইনটু 2 সমান 32, এর গ্রাম আণবিক ভর 32। আচ্ছা, এর ওজন কত? অক্সিজেনের ওজন হচ্ছে আমার W সমান হচ্ছে আমার 64 গ্রাম। ওকে, তাহলে মোল সংখ্যা যদি n দ্বারা প্রকাশ হয়, n সমান লিখতে পারি আমরা এই W/m। তাহলে W হচ্ছে আমার 64, m হচ্ছে 32 দুগুণে 64, তাহলে এর মোল সংখ্যা হচ্ছে 2। বুঝতে পেরেছ? এই ধরনের অঙ্ক তোমাদের আসে। ধরে নাও 1 গ্রাম অণু পরিমাণ কোন গ্যাসের প্রমাণ চাপ P0 এবং প্রমাণ আয়তন V0 ও পরম উষ্ণতা যদি T0 হয়, এটাকে প্রমাণ উষ্ণতা বলা হয়, T0 হলে আমরা জানি PV সমান nRT, PV সমান nRT। অতএব এখানে লিখতে পারি P এর জায়গায় P0 ইনটু V0 সমান n এর মান কত? 1 গ্রাম অণু বলেছে, তাহলে n এর মান 1, আর r এর মান তো নির্ণয় করতে হবে, T হচ্ছে T0। তার মানে লিখতে পারি আমরা r সমান লিখতে পারি P0 ইনটু V0 বাই T0। এখন আমরা মানগুলো পুট করি। দেখো তো, P0 সমান, P হচ্ছে প্রমাণ চাপ, যার চাপ সমান হয় H রো G। G হচ্ছে অভিকর্ষিত ত্বরণ, রো হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব? পারদের ঘনত্ব, এবং H টা হচ্ছে উচ্চতা। তাহলে H হচ্ছে 76 সেন্টিমিটার, রো পারদের ঘনত্ব 13.6 ইনটু G এর মান কত আমার সিজিএস এককে 980.6। চাপের একক কি? সিজিএস একক ডাইন পার সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার। এটা খুব মন দিয়ে বুঝো, তাহলে বুঝতে পারবে আর এর মানটা কিভাবে। এটা তোমাদের পরীক্ষাতে আসেই কিন্তু। V0 এর মান কত? না, প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতায় এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, কিন্তু এখানে V0 হচ্ছে, যেহেতু সিজিএস একক, তাহলে হবে 22,000
400 কি সেন্টিলিটার। T0 ঘরের উষ্ণতা আমার কত 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, প্রমাণ উষ্ণতা, তাহলে 0 প্লাস 273 সমান হচ্ছে আমার 273 কেলভিন। এই মানগুলা বুঝতে পেরেছো কিনা বলো। তারপরে এখানে আমরা মান নির্ণয় করি। তাহলে আর এর মান কত এবারে, বা আর সমান লিখতে পারি আমরা P0 এর জায়গায় কত লিখতে পারি 76 ইনটু 13.6 ইনটু 980.6 ইনটু V0 এর মান হচ্ছে আমার 22,400 সেন্টিলিটার, এবং T0 এর মান কত, T0 এর মান হচ্ছে 273 একক কিলো। তাহলে দিতে হয় আমাদের একক কিলো হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার। এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন লেখা হচ্ছে সেমি কিউব, তাহলে সেমি কিউব পার মোল, এটা হচ্ছে আয়তন, আর বাই কেলভিন। ওকে, তাহলে দেখো আর এর মানটা কিভাবে নির্ণয় করি। আর সমান হয়, এই মানটা পুরোটা যদি নির্ণয় করো তাহলে তোমরা ক্যালকুলেটর হিসাব করে নেবে 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 ইনটু দেখো ডাইন পার সেমি স্কয়ার, তার ডাইন বাই সেমি স্কয়ার ইনটু সেমি কিউব বাই মোল ইনটু কেলভিন। বুঝেছো তো, সেমি স্কয়ারে কেটে যায়, তাহলে একটা সেন্টিমিটার থাকে। তাহলে বা আর সমান লিখতে পারি 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 ডাইন ইনটু সেন্টিমিটার। ডাইন হচ্ছে বল এবং সেন্টিমিটার হচ্ছে দূরত্ব, তাহলে বল ইনটু দূরত্ব সমান হয় কার্য, কার্য সমান বল গুণিত দূরত্ব হয়। তাহলে অর্থাৎ ডাইন হচ্ছে এখানে বল, ডাইন হচ্ছে বল এবং সেন্টিমিটার হচ্ছে দূরত্ব, তাহলে কার্য সমান হয় বল গুণিত সরণ। তাহলে কার্য, ডাইন হচ্ছে বলের একক সিজিএস একক, আর সেন্টিমিটার হচ্ছে দূরত্বের একক, আর আমরা জানি কার্য সমান হয় বল গুণিত সরণ। তো কার্যের সিজিএস একক কি আর্ক, আর বলের একক হচ্ছে সিজিএস একক হচ্ছে ডাইন, আর সরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। আচ্ছা, ডাইন ইনটু সেন্টিমিটার সমান আর্ক লিখতে পারি আমরা, তাহলে 10 টু দি পাওয়ার 7 ইনটু আর্ক পার মোল পার কেলভিন, মোল কেলভিন, আর্ক মোল কেলভিন। আচ্ছা, 1 নিউটন সমান হয় 10 টু দি পাওয়ার 7, 1 জুল সমান হয় 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে 10 টু দি পাওয়ার 7 আর্গের জায়গায় আমরা জুল লিখতে পারি, তাহলে বা আর সমান লিখতে পারি 8.314 জুল পার মোল ইনটু কেলভিন। এটা হচ্ছে আর এর একটা নির্দিষ্ট মান। বুঝতে পেরেছো আর এর মান কিভাবে নির্ণয় করতে হয়? দেখে নাও মন দিয়ে। তারপর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে, বা অনেক হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তত আজকে আপাতত এত দূরেই, আবার পরের দিন নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।